যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন আপনাকে বলবে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করেনি, সো ইউ উইল নট গেট আ সিম রাইট নাও, আপনি কালকে একবার ঘুরে আসুন। বাট ইউ নেভার নো যে আগের দিন যে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়েছিলেন তাই দিয়ে অলরেডি একটা সিম উঠে গেছে। এই যে ধরুন কেউ একজন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলছে, সেখান তো যেটা চলে যেতে পারে না, ওটা ইনক্রিপ্ট করা থাকে। আমি যা যা দেবো ইনফরমেশন, হোয়াট এভার আই পোস্ট, মানে আমি যদি ক্রিয়েশনের সময় আমার ডেট অফ বার্থ দিই, দ্যাট ইজ অলসো পোস্ট। আচ্ছা, অনেকে আছেন যারা তাদের সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার, ইমেল আইডি ওপেন করে রাখে। স্কুলের ড্রেস পরে, স্কুলের নাম দিয়ে, উইথ দি আইডি কার্ড সেই সমেত আমরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি বা অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি। ভাবছি বিরাট একটা বাঘ মেরে ফেললাম। আপনারা এটা সবাই জানেন, জুকারবার্গ সাহেব তার নিজের বাচ্চাদের ছবি কোনোদিনও আজ অব্দি ফেসবুকে দেয়নি। ঠিক কেন? গ্রুপই তুলছেন বা একটা সেলফি তুলছেন। আপনি যদি এরমভাবে তোলেন, ইট ইজ ডেঞ্জারাস। আচ্ছা, ক্লিক লাইক দিস, আপনি এরমভাবে ছবি তুলবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। ইয়েস, মানে আমার কাছে যদি আরএফ স্ক্যানার থাকে, এখানে প্রেজেন্ট যতজন ব্যক্তি আছে আমি সবার কার্ডের ইনফরমেশন পেয়ে যাবো। রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার বলে। তাহলে সাধারণ মানুষের জন্য টোটকা একটা বলে দিই। হ্যাঁ, নমস্কার, টিডিএস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এরকম কখনো হয়েছে আপনাদের কারোর মোবাইলে একটা এসএমএস এসছে যে আজকেই আপনার বাড়ির বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে, আপনি নিচের নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের মধ্যে অনেকেই সেটা ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়াটাই স্বাভাবিক। যোগাযোগ করেছেন আপনাদের মধ্যে কেউ যোগাযোগ করে স্টেপ টু স্টেপ আপনি এগিয়েছেন, হঠাৎ করে দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেল, আপনি বুঝতেও পারলেন না কি করে গেল। আবার অনেকের ক্ষেত্রেই হয়, আপনি এটিএমে গেছেন, কার্ডটাকে পাঞ্চ করেছেন, টাকা বেরোনোর বদলে টাকা আটকে গেছে, এটিএম কার্ডটা বেরিয়ে এসছে, আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা মাইনাস হয়ে গেছে, আপনি ভয় পেয়ে গেছেন যে আপনার টাকাটা চলে গেল, আপনার হাতে এলো না। আপনি সঙ্গে সঙ্গে গুগল সার্চ করলেন, সেখানে কাস্টমার কেয়ার একটা মোবাইল নাম্বার পেলেন, আপনি ফোন করলেন, তারা স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু ফর্মালিটিসের মধ্যে যেতে বলল, আপনি সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশান, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার আপনি শেয়ার করলেন। বদলে কি হলো? টাকা পাওয়ার বদলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল। দেখুন, আপনি প্রত্যেকেই কখনো না কখনো এই রকম হ্যাকারদের ফোন পেয়েছি, অথবা আমাদের আশপাশের কেউ না কেউ রয়েছে যারা এই রকম ফোন পান। অনেক সময় তাদের টাকা হ্যাক হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায় অন্য কারোর অ্যাকাউন্টে। জানেন কি কতটা সুরক্ষিত আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি সেটা? কত রকমভাবে আপনার ডেটা হ্যাক করে নিতে পারে হ্যাকাররা। আর তারপর তো আমরা অনেক সময় এক্সপিরিয়েন্স করি যে বিভিন্নভাবে ব্যাংক থেকে হ্যাক হয়ে যায় টাকা, লুট হয়ে যায় আপনার কষ্টার্জিত সঞ্চয়। আচ্ছা, আমরা কি জানি যে মুহূর্তে টাকাটা হ্যাক হলো বা টাকাটা চলে গেল, ঠিক পরের মুহূর্তে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত বা কি করা উচিত? এই সমস্ত কিছু নিয়েই আজ আমাদের সাথে কথা বলতে হাজির হয়েছেন, আমাদের সাথে শেয়ার করবেন এমন একজন মানুষ যিনি আমাদের গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন, যিনি একাধারে অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্টের, সাইবার ল এক্সপার্ট, সাইবার গুরুর ফাউন্ডার এবং এশিয়ান স্কুল অফ সাইবার ল পুনের সাথে যুক্ত। চলুন তাহলে আমরা আলাপ করে নিই সেই মানুষটির সাথে, অ্যাডভোকেট রাজর্ষি রায়চৌধুরী। আজকে তার কাছ থেকে জেনে নেব সাইবার ক্রাইম থেকে আমরা বাঁচব কিভাবে এবং কোন কোন কাজগুলো আমরা এড়িয়ে চললে সাইবার ক্রাইমের ট্র্যাপে আমরা পা দেব না। চলুন তাহলে পরিচয় করে নিক। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব, আমি তো বটেই এবং আমাদের শ্রোতারাও ভীষণ উপকৃত হবে, কারণ আজকের যে আলোচনা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ প্রথমেই যে কথাটা আমার মনে হয়, এটা প্রত্যেকেরই একই জায়গায়, সেটা হচ্ছে এই যে সাইবার ক্রাইম, এই সাইবার ক্রাইম কথাটা সম্পর্কে কতজন মানুষ কতটা সচেতন আপনার মনে হয়? আমার কাছে মনে হয় মোটামুটি 90% লোকই সচেতন নন আর কি। তো এবং সাইবার সিচুয়েশনটা এখন যে পজিশনে গিয়ে দাঁড়াচ্ছে, সিচুয়েশন ইজ গেটিং ভেরি গ্রেভ। মানে এরকম একটা অবস্থা যেখানে
ইন ফিউচার আমরা কি করব বা ইন ফিউচার কি হতে চলেছে সেটাও ইনফ্যাক্ট আমাদের কাছে খুব আনপ্রেডিক্টেবল একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং যারা ধরুন ক্রাইম করছেন তারা তো ঠিক আছে, মানে তাদের তো সেটাই প্রফেশন, কিন্তু যারা অ্যাফেক্টেড হচ্ছেন তাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা ভীষণ শিক্ষিত মানুষ, যারা অনেকে আছেন যারা টেক শ্যাভি, যারা হয়তো টেক ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। এরকমও বহু মানুষের সঙ্গে একটা অদ্ভুতভাবে ক্রাইমগুলো হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু ক্রাইমটা হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারছে যে হ্যাঁ আমাদের সাথে ক্রাইমটা হলো, এবং আমরা তো ব্যাপারটা জানতাম, মানে এরকম ক্রাইম যে হয় এটা তো আমরা জানতাম। তো এটা আমার কাছে একটা ভীষণ ক্রিটিক্যাল একটা সিচুয়েশন বলে মনে হয়, কারণ এর সঙ্গে সাইবার ক্রাইমের সাথে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সাইকোলজি ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ সাইবার। মানে সাইকোলজি ছাড়া সাইবার হয় না। আচ্ছা, তো আপনি যদি এটা ভাবেন যে কেন, তার কারণ আমরা যদি ধরুন একটা সাইবার ক্রাইমের কথাই ভাবি, ধরুন এখন খুব রিসেন্টলি যেটা ম্যাক্সিমাম লোকের সাথে হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড ফ্রড। তো ইনভেস্টমেন্ট রিলেটেড ফ্রডটা হয় কীভাবে, যে আমাকে হঠাৎ করে কেউ একজন হোয়াটসঅ্যাপে পিং করলেন একটা অপরিচিত নাম্বার থেকে, যে আমি অমুক বলছি অমুক কোম্পানি থেকে, আই উইল গাইড ইউ ফর শেয়ার ট্রেডিং, আপনি শেয়ার ট্রেডিংয়ের জন্য ইন্টারেস্টেড কিনা, যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে হাই বলুন, জানান। এবারে আই এম ইন্টারেস্টেড, আমার কাছে যত কিছু এক্সট্রা পয়সা রয়েছে সেটা আমি ট্রেড করতে চাই, আমি তাকে জানালাম। এবার যেইমাত্র জানালাম তখন সে আমাকে একটা ওই অ্যাপ ডাউনলোড করবার জন্য বলবে, আমি অ্যাপটা ডাউনলোডও করবো, অ্যান্ড ইট লুকস লাইক আ ভেরি ট্রাস্টেড অ্যাপ। সেই অ্যাপটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করবার পরে আমাকে তারপরে অল্প অল্প করে পয়সা সেখানে ইনভেস্ট করতে হবে, এবং টু গেইন দ্য ট্রাস্ট, প্রত্যেকটা ব্যবসায় কী থাকে, একটা মূলধন থাকে, তার সঙ্গে আমি ব্যবসা করতে গিয়ে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টরটা গেইন করা যে কোনো ব্যবসার জন্য। তো এটা তাদের কাছে ব্যবসা, ফ্রডস্টারদের কাছে। সো হাউ দে উইল গেইন আওয়ার ট্রাস্ট। আমরা যদি প্রথমে 2,000 টাকা দিলাম, ও কিন্তু আমাকে ফেরতে 5,000 টাকা দেবে। সো ওই 3,000 টাকাটা হচ্ছে ওর ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাতে আমার একটা ফেথ গেইন হলো সেই কোম্পানির প্রতি বা ওই ব্যক্তিগুলোর প্রতি। তারপর দে উইল গাইড মি টু অ্যানাদার গ্রুপ, যে গ্রুপটার মধ্যে অনেক লোক ওরমভাবে চ্যাট করছে, কেউ কেউ বলছে ওয়াও আমি এত টাকা পেলাম, তত টাকা পেলাম, তারা সব তাদেরই লোক। তো ওইগুলো দেখে দেখে আবার যিনি ঢুকলেন তার মনে হলো যে আচ্ছা তাহলে তো পাওয়া যায়, তাহলে আরও টাকা ইনভেস্ট করি, বা সে এভাবে করতে থাকছে। তারপরে ট্যাক্সের নামে, টিডিএসের নামে, অমুকের নামে, তমুকের নামে বিভিন্নভাবে তার থেকে পয়সা নেওয়া হবে। এবারে এই যে পয়সাটা নেওয়া হচ্ছে, কি তারপরে একটা পয়েন্ট অফ টাইম এসে তখন সে দেখবে যে তার পোর্টফোলিওতে এত টাকা দেখাচ্ছে, কিন্তু টাকাটা তিনি উইথড্র করতে পারবেন না। আচ্ছা, বিকজ দ্যাটস বেসিক্যালি এ ফেক থিং। এবারে এখানে সমস্যাটা দুটো, একটা হচ্ছে যে আমি টাকা দিচ্ছি অন মাই ওন, এটা এরকম নয় যে আমাকে বোকা বানিয়ে টাকাটা নেওয়া হচ্ছে বা আমার অ্যাকাউন্ট থেকে না জানিয়ে টাকাটা উইথড্র করা হচ্ছে, তা নয়। মানে এটা আমার পুরো কনসেন্ট, এটা উইথ অল মাই কনসেন্ট আমি কিন্তু দিচ্ছি। ফলে সেক্ষেত্রে আমার পক্ষে একটু ডিফিকাল্ট সিচুয়েশন। 2 নম্বর হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস অফেন্স হয়, লম্বা পিরিয়ড অফ টাইম ধরে। হয়তো জুন মাস থেকে শুরু হচ্ছে, জুলাই আগস্ট মাসে এসে আমি বুঝতে পারলাম যে এবার তো আমি গেলাম, তখন গিয়ে যখন আমি কমপ্লেন করতে যাচ্ছি তখন অলরেডি একটা বিরাট লম্বা টাইম চলে গেছে। যে টাকাগুলো আমি পাঠিয়েছি যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট থেকে অলরেডি টাকাগুলো তো সাইফান্ড হয়ে গেছে টু এনি আদার অ্যাকাউন্ট। ফলে আমার পক্ষে বা পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে বা যে ভিকটিম তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয় ওই টাকাগুলোকে তখন সিকিওর করা। মানে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে কি হয়, মানি ট্রেলটা দেখা হয়, ঠিক, যে আমার থেকে টাকা গেল, কোথায় গেল, সেই মানি ট্রেলটা দেখা হলো, সেখান থেকে আর কোথায় গেল। সো অল হ্যাভ গট সাম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইউনিক ট্রানজ্যাকশন আইডিস। ওই ট্রানজ্যাকশন আইডিগুলোকে ট্রেস করে মানি কোথায় ডিপোজিটেড হয়েছে, কোথায় কী রয়েছে, সেইগুলোকে আইডেন্টিফাই করা যায়। ঠিক। তো দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য ইনভেস্টিগেশন ওয়ার্কস। এছাড়া আর কোনো দ্বিতীয় গত্যন্তর নেই আর কি। এখন প্রশ্নটা হচ্ছে যে এতগুলো জায়গায় ট্রান্সফার্ড হয়ে গেল, এবার সেখানে বহু জায়গা রয়েছে যেখান থেকে পয়সা উইথড্র হয়ে গেছে, বহু জায়গা রয়েছে হয়তো অ্যামাজন বা কিছু একটা গিফট কার্ড পারচেস করে নিয়েছে, সেগুলো দিয়ে শপিং করে ফেলেছে। অনেক অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট থেকে অটো জেনারেটেড প্রসেসে বাই আ সফটওয়্যার
সেই টাকাটা ট্রান্সফার্ড হয়ে যাচ্ছে কোনো একটা বিদেশি অ্যাকাউন্টে। ও আচ্ছা। ফলে সেটাকে ট্রেস করা ইজ গেটিং মোর ডিফিকাল্ট। ঠিক। ফলে তখন ইন্টারন্যাশনাল ল চলে আসছে। তো দ্য হোল প্রসেসটা মানে এই এন্টায়ার প্রসেসটা এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াচ্ছে যে ভিকটিম অ্যান্ড ইনভেস্টিগেশন দুজনেই কিন্তু আলটিমেটলি পারপ্লেক্সড, যে কিভাবে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করব। তাও ইনভেস্টিগেশন ইজ ভেরি স্মার্ট, তারা ব্যাপারগুলো করছেন, বহু জায়গায় মানুষের রিকভারি হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় বলবো ফর অল সাইবার ক্রাইমস, নট অনলি ফর ফাইন্যান্সিয়াল ফ্রড, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য এটা বেশি করে, যখনই আপনার টাকাটা গেল আপনি বুঝতে পারলেন যে দিস ইজ আ ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন, ফার্স্ট 1 hour ইজ কল্ড দ্য গোল্ডেন আওয়ার। আচ্ছা, মানে আমি যদি মানে যখন গেল আমি থেকে ঠিক 1 ঘন্টার মধ্যে আমি যদি একটা কমপ্লেন ফাইল করতে পারি বা সেটাকে প্রপার চ্যানেলে আমি সেটাকে জানাতে পারি, তাহলে ইট বিকামস ইজিয়ার ফর দি ইনভেস্টিগেশন টু টেক ব্যাক দ্য মানি। ওকে, এটা খুব ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, ফলে এই প্রথম মানে বিকজ সাইবার ক্রাইম ইজ বেসিক্যালি আ 0 second অ্যাটাক। আচ্ছা, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে আপনার সাথে ক্রাইম হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। ফলে তার জন্য তারাও যেমন সময় দেয় না, ফলে আমরাও কিন্তু বিরাট কিছুটা সময় পাবো না টু হ্যান্ডেল দ্য এন্টায়ার সিচুয়েশন। ফলে আমাদেরকে খুব ফাস্ট মুভ করতে হবে। মানে ইভেন এমনও হয়েছে, আমাকে অনেকে বলেছেন আমার সাথে এইমাত্র ক্রাইম হলো, আমি কলটা পেলাম তখন বাজে রাত্রি 2টো। আচ্ছা, রাত্রি 2টোর সময় তিনি কল করেছেন। আমি বললাম কখন হয়েছে? বলে 1:58 ক্রাইম হয়েছে। আচ্ছা, আমার সাথে ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়ে গেছে। আমি তখন ঘুম থেকে উঠে সেই মোমেন্টে আমি এনসিআরপিতে মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে তার কমপ্লেন ফাইল করলাম। এতে কি হলো, এতে যে ডেস্টিনেশন অ্যাকাউন্টে গেল দ্যাট উইল বি ফ্রিজড অটোমেটিক্যালি, দ্যাট উইল বি ফ্রিজড। যেই মাত্র ফ্রিজড হয়ে গেল, পুলিশ তখন ওটাকে রিকভারি করতে পারবে ঠিক থ্রু আ কোর্ট অর্ডার, তার প্রপার চ্যানেল। মানে 2 মিনিটের মধ্যে বা যতটা তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার ওই পয়সাগুলো উদ্ধার করার সম্ভাবনাটা বেশি। আমি যতই লম্বা টাইম দিয়ে দেবো তখন কিন্তু আমার ওই পয়সার পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে, প্রোভাইডেড যদি অন্য কোনো অ্যাকাউন্টে থেকে থাকে, যে অ্যাকাউন্টগুলো ফর ডিফারেন্ট পারপাসেস ফ্রিজড হয়। কারণ ব্যাংকেরও একটা সিস্টেম আছে যে কারোর একটা 0 ব্যালেন্স অ্যাকাউন্ট, সেই 0 ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি দেখেছেন 0 ব্যালেন্স অ্যাকাউন্ট এখন ক্রিয়েশনই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিকজ দিজ অ্যাকাউন্টস আর বেসিক্যালি ইউজড ফর দিস ক্রাইমস। 0 ব্যালেন্স অ্যাকাউন্ট একটা করে খুলছে, যারা খুলছেন তারা হচ্ছে সোশ্যালি বা ইকোনমিক্যালি ডাউনট্রোডেন, তাদের থেকে লোভ দেখিয়ে ওই অ্যাকাউন্ট ডিটেলসগুলো নিচ্ছে, তাদের অ্যাকাউন্টে এই পয়সাগুলো ফেলছে, অ্যান্ড সামবডি অফ দেয়ার এজেন্টস তারা তাদের থেকে গিয়ে ক্যাশ উইথড্র করে নিয়ে চলে আসছে। এটা হচ্ছিল, এটাকে বলে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া। তো এই অ্যাকাউন্ট ভাড়া নেওয়ার পদ্ধতিগুলো চলছিল। এবার তাদের একটা কমিশন দিয়ে দিল যে তোমার অ্যাকাউন্টে আমি ভাই 15 লক্ষ টাকা ঘোরাবো, তোমাকে 40,000 টাকা দিয়ে দেবো। সে তার কাছে 40,000 টাকা, কিন্তু 40,000 টাকা বিরাট ব্যাপার। ফলে এই একটা অদ্ভুত, ইটস আ কাইন্ড অফ আ ইকোসিস্টেম, মানে সাইবার ফ্রডের একটা ইকোসিস্টেম চলছিল বা চলছে ইনফ্যাক্ট। এবার অনেকে আছে ইন্টেনশনালি লোভে পড়ে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছে, অনেকে আছে জানেও না অ্যাক্সেস দিচ্ছে। মানে কীরকম হয়, আমার পরিচিত একজন ভদ্রলোক, তিনি বললেন আমার বন্ধু বলেছে জমি বিক্রি হবে আমার দেশের বাড়ির, আমার অ্যাকাউন্টে টাকা রাখলে খুব প্রবলেম, আচ্ছা ট্যাক্স পড়ে যাবে, ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে রাখবো বলে তার অ্যাকাউন্ট ডিটেলস নিয়েছে। এবার সে তো অন অ্যান ইম্প্রেশন কি জমি বিক্রির টাকা ঢুকছে, ওটা যে ফ্রডুলেন্ট অ্যামাউন্ট সে তো জানে না। যেই মাত্র তার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকেছে তার অ্যাকাউন্টটা ফ্রিজড হয়ে গেল। কারণ যে এফেক্টেড সে তো এনসিআরপিতে কমপ্লেন ফাইল করে দিয়েছে। সো দ্যাট ট্রানজ্যাকশন আইডি ট্রেস করে এর অ্যাকাউন্টে এসে ডেস্টিনেশন হিট করলো, ফলে ইট বিকামস ফ্রিজড। আমি এখানে আমার ভেরি রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি একজনকে জানি, নদিয়া জেলার অত্যন্ত একটা গ্রামে থাকেন, যার সাথে ঘটনাটা ঘটেছে সে কানেও ঠিকমতো শুনতে পায় না, কোনো একটা প্রবলেমের জন্য সে শুনতে পায় না। হঠাৎ করে তার বাড়িতে সকালবেলা হরিয়ানা থেকে পুলিশ আসে, তাকে হাতে সমন ধরিয়ে দিয়ে যায় যে আপনাকে অমুক তারিখে যেতে হবে হরিয়ানাতে, অমুক জায়গায় কোর্টে কেস রয়েছে, আপনি ফ্রড করেছেন, আপনি অমুকের কাছ থেকে টাকা। সে তো জানেই না কিছু। এটা বহুবার হয়েছে। কী করে হয়েছে
অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে এই যে সিম কার্ড বিক্রি হয় অনেক সময়, ওই কম দামে সিম কার্ড যে বিক্রি হয়, সেই সিম কার্ডটা ওখান থেকে কিনেছে, গ্রামের লোক বোঝেনি, কিনেছে, সেখান থেকে ডিটেলসটা পেয়ে তার অ্যাকাউন্ট থেকে সাইফন করিয়েছে পুরো ইয়েতে। এটা হয়েছিল মানে এখানে আমাদের কলকাতাতেই সাউথ চব্বিশ পরগনা হয়েছিল একটা, সেটা ওই সেরমি বোধহয় ইউপি থেকে পুলিশ চলে এসেছিলেন, তা 85,000 টাকার ফ্রড একটা রিপোর্ট হয়েছিল। পরে দেখা গেল কি উনি ওই পাড়ার মোড়ে যে সিম বিক্রি করে না, সেরকম ঠিক ওই জায়গাটা সিম তুলতে গেছিলেন। এবার হোয়াট ওয়াজ হ্যাপেন্ড সেটা হচ্ছে, ধরুন আপনি সিম তুলতে গেলেন, তাহলে কি করতে হবে, আপনাকে একটা বায়োমেট্রিক মেশিন আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তো যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন আপনাকে বলবে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করেনি, সো ইউ উইল নট গেট আ সিম রাইট নাও, আপনি কালকে একবার ঘুরে আসুন। আপনি সাদা মনে কাদা নেই, আপনি বাড়ি চলে গেলেন। আপনি পরের দিন আবার ঘুরে এলেন, ঘুরে এসে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটা সিম দিয়ে দিল। বাট ইউ নেভার নো যে আগের দিন যে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়েছিলেন তাই দিয়ে অলরেডি একটা সিম উঠে গেছে, হলো। সেই সিমটা কিন্তু বিক্রি করা হবে চড়া দামে অন্য একজনের কাছে। যাকে বিক্রি করছে সে কোনোভাবে কানেক্টেড উইথ দ্য ক্রাইম নয়, অ্যাকচুয়াল ক্রাইমের সাথে সে কানেক্টেড নয়। সে আবার যাকে বিক্রি করছে সেও কানেক্টেড নয়। এরকমভাবে একটা বিরাট লম্বা চেন হয়ে ফাইনালি ফ্রডস্টারের কাছে গিয়ে যখন পৌঁছলো, তখন দেখা গেল তো একটা সিমের দাম 3,000 টাকা। এ বেচছে 20 টাকায়, তাই সে বেচছে 50 টাকায়, করতে করতে বাড়তে একটা সিমের দাম 3,000 টাকা গিয়ে সে পাচ্ছে। সে একটা সিম মানে তাই দিয়ে যদি আমি 100টা কল করি, একদম প্লেন অ্যান্ড সিম্পল মার্কেটিং থিওরি, আমি 100টা দরজায় নক করব, 10টা দরজা আমার জন্য খুলবে, 2টো দরজা আমার থেকে পারচেস করবে। ঠিক, একদম মার্কেটিং থিওরি। ঠিক। তাহলে এক্ষেত্রেও সেম, আমি 100 জনকে কল করব, 100 জনের মধ্যে 10 জন আইডেন্টিফাই করতে পারবে না যে আই এম ফ্রড, আর 2 জন আমাকে পয়সা দিয়ে যাবে। ওটা আমার সারাদিনের রোজগার। আর বাকিজন কেউ আইডেন্টিফাই, কেউ ফোন তুলবে না, কেউ আমি ফ্রড এটা বুঝতে পেরে আমাকে গালাগালি করে রেখে দেবে ফোন, কেউ বুঝতে না পেরে রেখে দেবে ফোন। ফলে সেগুলো হচ্ছে আনপ্রোডাক্টিভ ক্লায়েন্টস। বাট আই হ্যাভ টু কল 100 কাস্টমার্স, দেন অনলি আই উইল গেট অ্যাট লিস্ট 10 আউট অফ দ্য 2 উইল পে মি। তো এই থিওরি নিয়ে কিন্তু ফিশিং ফ্রডটা চলে। মানে এটা আমি যে ফিশিং ফ্রড বলছি, এই ফিশিং ফ্রডটাকে বলা হয় র্যান্ডম ফিশিং। আচ্ছা, মানে আমি কাকে কল করছি আমি জানি না। আর আরেক ধরনের ফিশিং হয় যেটাকে বলা হয় স্পিয়ার্ড ফিশিং। আচ্ছা, আগে সেই স্পিয়ার দিয়ে মাছ ধরা হতো না? হ্যাঁ। মানে আমি মাছটাকে টার্গেট করে ওটাকেই মারবো। ওকে। ফলে আমি তাকে স্পিয়ার দিয়ে ধরে নিলাম। অথবা যদি খুব বড় হস্তিকে টার্গেট করা হয় তাহলে এটাকে বলা হয় ওয়েল ফিশিং। আচ্ছা, তাহলে আইদার স্পিয়ার্ড ফিশিং বা ওয়েল ফিশিং হলে ফিশার জানবে যে আমি কাকে টার্গেট করেছি। তাহলে 2 রকম ফিশিং হয়, একটা র্যান্ডম, একটা হচ্ছে স্পিয়ার্ড বা ওয়েল। তো এইভাবে এবারে সাইবার ক্রাইমটা কিন্তু শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল ক্রাইমসের মধ্যেই ওরিয়েন্টেড তা নয়। সাইবার ক্রাইমসের সবচেয়ে বড় যে ক্রাইমটা ঘটে বা সবচেয়ে বড় যে অপরাধটা ঘটে বা ভালনারেবিলিটি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ডেটা, তথ্য। এবং এই তথ্য চলে যাওয়াটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফান্ডামেন্টাল অর জেনেসিস অফ সাইবার ক্রাইম। কীরকম? ধরুন আপনার কাছে হঠাৎ একটা কল এলো যে আপনি আপনার গাড়ির ইন্স্যুরেন্সটা এই শেষ হতে চলেছে, আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কে আপনি যদি 1,000 টাকা পে করেন আপনার জন্য, শুধু আপনার জন্য স্পেশাল অফার। মানে ওই আপনার গ্রিড ফ্যাক্টর এবং ফিলিং স্পেশাল যে ফ্যাক্টরটা আর কি, মানে এই অফার শুধু আপনার জন্য। আচ্ছা, এটা যেটা মার্কেটিংটা ইউজ করা হয়। ঠিক। তো সেই ফ্যাক্টরটাকে ইউজ করে বলা হলো যে আপনি যদি 1,000 টাকা ওই লিঙ্কে দিয়ে দেন তাহলে আমি আপনার জন্য 2 বছরের জন্য এক্সটেন্ড করে দেবো। ওকে। আর আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওটা দিয়ে ক্লিক করুন, আপনার ওই ডেস্কটপটা শেয়ার হয়ে যাবে। এবার আমি আপনাকে গাইড করতে পারবো কীভাবে কী হবে। ডেস্কটপ শেয়ার হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি কি টাইপ করছেন সেটা সে দেখতে পাচ্ছে। ঠিক। এবার আপনাকে বলবো একটা ইউপিআই ট্রানজাকশন করবার জন্য। ওকে। তাহলে ইউপিআই আইডি, আমি যদি আপনাকে বলি আপনার ইউপিআই আইডি কি, আপনি আমাকে শকসে দিয়ে দেবেন, বিকজ ইউপিআই আইডি ইজ আ পাবলিক ফিল্ড। আপনাকে যদি বলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, আপনি দিয়ে দেবেন আমাকে। আপনাকে যদি বলি এটিএমের পাসওয়ার্ডটা দেবেন, আপনি দেবেন না। আপনাকে যদি বলি ইউপিআই পিনটা দেবেন, আপনি দেবেন না। কারণ ওটা হচ্ছে প্রাইভেট।
ঠিক। তাহলে এরা আপনার ইউপিআই আইডি জানে, এটা জানতে কোনো অসুবিধা নেই। আপনাকে যেটা ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে, আপনি ইউপিআই আইডি লিখে দিয়েছেন, ঠিক। কিন্তু আপনাকে পিন চাইনি, আপনাকে পিন এমনি চাইলে আপনি দেবেন না। তখন কি করবে, আপনার ডেস্কটপ শেয়ার করিয়ে দে উইল লুক ইনটু ইয়োর পিন, আপনি কি পিন টাইপ করছেন। ওকে, যে কারণে রিমোট অ্যাক্সেসটা নেওয়া হয়। আচ্ছা, বোঝা গেল? বুঝতে পারলাম। এবারে আপনি বলবেন আমার ইন্স্যুরেন্স, এবার সেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে গেল, সে আপনার অ্যাকাউন্ট খালি করে দেবে। এবার আপনি বলবেন আমার ইন্স্যুরেন্সটা 2 দিন পরে ল্যাপস হবে, এটা ফ্রডস্টার জানলো কী করে ভাই? ভেরি সিম্পল কোয়েশ্চেন। এই প্রশ্ন আমরা নিজেদের করি না কখনো। ঠিক। ডেফিনেটলি আপনি খবর নিয়ে দেখবেন সেই মানুষটি কোনো না কোনো পার্সপেক্টিভে, কোনো না কোনো কনটেক্সটে তার গাড়ির ছবি ফেসবুকে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, অ্যালং উইথ দ্য রেজিস্ট্রেশন প্লেট। রাইট, হলো? ঠিক। গাড়ি, নতুন গাড়ি কিনেছি, বড় চাবি নিয়ে দুজনে দাঁড়িয়ে ছবি তুলে নিল, হয়ে গেল। এবার যেইমাত্র এই নাম্বার প্লেটটা চলে গেল এবং সেটা পোস্টটা করা হলো পাবলিক পোস্ট, নট উইদিন ফ্রেন্ডস, নট অনলি মি, আমি কোনো প্রাইভেসিতে গেলাম না, আই মেড ইট পাবলিক। তার মানে সারা পৃথিবীর যে কোনো লোক দেখতে পারলো, ইনক্লুডিং দ্য ফ্রডস্টার। ঠিক হলো? তারা এই ডেটাগুলো কালেক্ট করছে, কালেক্ট করে আপনার ওই যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটা আপনি বাহানে দিন বা যে কোনো একটা অ্যাপে দিন, মাই কার কী সব চলে আসবে ডেটা, ইউ উইল গেট এভরি ডেটা, কবে কতদিন ইন্স্যুরেন্স আছে, কতদিন ট্যাক্স আছে, সব আছে, কবে আপনার পিইউসি ফেল হচ্ছে, এভরিথিং। ঠিক। এবার আপনার নাম্বার পাওয়াটা এমন কি যেটা বড় ফ্যাক্টর নয়, আপনাকে ইট বিকামস এ স্পিয়ার ফিশিং। তখন আপনাকে কল করে আপনাকে ওখান থেকে আপনার টাকাটা বার করলো। এই প্রসঙ্গে আমি বলি, হ্যাঁ, আমি এরকম তার মানে কি, এই যে কনটেক্সটে যেটা বললাম, কেন বললাম, তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ওই ডেটাটা আমরা শেয়ার করেছি সোশ্যাল মিডিয়া। ঠিক। ফ্রডস্টারের পক্ষে সম্ভব ছিল না ওই ডেটাটা জোগাড় করা, ওটা উই হ্যাভ শেয়ার্ড অফ আওয়ার ওন। আমরা নিজেরা শেয়ার করেছি, কেননা 500,000 লাইক পাবো বলে, আর 2টো লোক আমাকে দেখবে আমি গাড়ি কিনেছি, এই জন্য আমি শেয়ার করেছি ওটা। কিন্তু এই শেয়ারটা যে আমার কাছে কতটা প্যাথেটিক হয়ে দাঁড়ালো, এটা আমরা কখনো ভাবি না। তারপরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস তো আছেই, ওই মারা গেলে পরের জন্মে কেমন দেখতে হবেন, আপনার বাড়ি কেমন দেখতে হবে, গাড়ি কেমন দেখতে হবে, ফেস কেমন থাকবে, কোন জায়গাটা হবে, বুড়ো হলে কেমন হবেন, মহিলা হলে কেমন হতেন, পুরুষ হলে কেমন হতেন, 10 বছর পরে আপনাকে কেমন দেখতে হবে, এই সব প্রশ্ন তো আছেই। একদম। আমরা সেগুলো খেলবো, ঠিক, খেলে সেগুলো শেয়ার করব। ঠিক। কেন শেয়ার করব? আমাকে নিজেকে দেখানোর জন্য। ওটা একটা মজা আমার কাছে। এবারে আমি শেয়ার করেছি আমাকে দেখতে শাহরুখ খানের মতো, অতএব ওটা দেখে তো আমার 8-4টে বন্ধু তো করবে, তার মানে এটাকে প্রোপাগেট আমি নিজেই করলাম। অ্যাপ কোম্পানি শুধু একজনের কাছে পাঠিয়ে দিয়ে খালাস, এবার সে তার আশপাশের যত বন্ধুবান্ধব সবাইকে প্রোপাগেট দ্য হোল অ্যাসপেক্ট। আর এগুলো করে কি, এগুলো কিছুই না, ওখানে দেখবেন একটা অপশন আছে ট্যাপ টু প্লে। ট্যাপ টু প্লে ইজ বেসিক্যালি অ্যান এগ্রিমেন্ট, ইটস আ কাইন্ড অফ আ সিগনেচার। আচ্ছা, আপনি যখন মাউসে ক্লিক করেন সেটা কিন্তু একটা সিগনেচার, যে ইয়েস আই হ্যাভ ডান ইট, ইয়েস। আপনি যেটা কমেন্ট দিচ্ছেন মানে কি, ইট বিকামস আ সিগনেচার। ঠিক, তাই তো? তার মানে ট্যাপ টু প্লেতে আপনি যেইমাত্র ক্লিক করলেন, ইট বিকামস আ সিগনেচার উইথ দ্য কোম্পানি অ্যান্ড ইউ, অ্যান্ড দ্য কোম্পানি হ্যাজ গট আ এগ্রিমেন্ট। ওই এগ্রিমেন্টে বলা আছে আপনি ট্যাপ টু প্লে করা মানে আমি আপনার অ্যাকাউন্ট, আপনার যে ডিভাইস আছে, যে ডিভাইস থেকে আপনি খেলছেন, সেই ডিভাইসের আমি ফোন বুক নেব, এসএমএস বক্স অ্যাক্সেস করব, ছবি, ভিডিও, গ্যালারি, লোকেশন, আই উইল গেট সব কিছু, সব পাবো। আমি কি করব, নিয়ে ওটাকে একটা জায়গায় রেখে দেবো। ওটা আমার ডেটা কালেকশন হলো, ডেটা সর্টিং নয়, ডেটা কালেকশন হলো। তাহলে এই যে ডেটাটা চলে গেল, এই ডেটাটা কোথায় কী হবে? এই ডেটাটা বিক্রি হবে মার্কেট, সস্তা দামে বিক্রি হয়ে গেল, পড়ে পাওয়া 14 আনা ফলে। এ তো যে কোনো কারোর কাছে বিক্রি হয়, কোনো ব্যাংকিং সেক্টর, ক্রেডিট কার্ড বেচছে, যে ইন্স্যুরেন্স বেচছে, যে সবার কাছে বিক্রি হচ্ছে। এবার এটা সর্টেড আউট হবে, তারপরে ওটাকে বলে ডেটা অ্যানালিসিস। তাহলে ডেটা অ্যানালিসিস করে আমি বৃদ্ধদের নাম্বার আলাদা করে দেবো, আমি জোয়ানদের নাম্বার আলাদা করে দেবো, মহিলাদের নাম্বার আলাদা করে দেবো। আমি যদি হেলথ ইন্স্যুরেন্স বা আমার ধরুন একটা ডায়াগনস্টিক কোম্পানি আছে, আমি কাদেরকে টার্গেট করব? মিড এজ অ্যাবাভ, কারণ তাদের রোগ বেশি, তাদের সুগার প্রেশার বেশি,
আমি 40-এর পর থেকে টার্গেট করবো। আমি তো 18-19 দেখবো না। ঠিক। 18-19 আমার কাছে এমনিই আসবে, কিন্তু আমার মার্কেটিং টার্গেট হবে 40 অ্যাবাভ। আমি যদি এডুকেশনাল ইনস্টিটিউট চালাই, আমি কি 60 বছরের লোককে ফোন করবো না? তাই উইল গো ফর দি টিনেজার্স। তার মানে এই যে ডেটাটা তো পরে সর্টেড আউট হবে, কিন্তু আমার র ডেটাটা টেক ওভার হয়ে গেল ফ্রম দি ডিভাইস হলো। এটার জন্য কোম্পানিজ আর ওয়ার্কিং, তার জন্য এখন এআই এর ব্যবহার হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, যে কোন ডেটা কোথা থেকে পাওয়া গেল, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী, তার ছবি রয়েছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের ডেটাগুলো চলে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে ধরুন কেউ একজন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলছে, সেখান তো ডেটা চলে যেতে পারে না, ওটা ইনক্রিপ্ট করা থাকে, এনক্রিপ্টেড না। এবারে আমি যা যা পোস্ট করবো টু দি, আচ্ছা পোস্টের ক্ষেত্রে আমি যা যা দেবো ইনফরমেশন, হোয়াট এভার এই পোস্ট, মানে আমি যদি ক্রিয়েশনের সময় আমার ডেট অফ বার্থ দিই, দ্যাট ইজ অলসো পোস্ট। আচ্ছা, তার মানে এবং সেটাকে যদি আমি ভিজিবল রাখি, তাহলে তো শেয়ার হয়ে গেল, ইট ইজ অ্যাভেলেবল টু পাবলিক হয়ে গেল। আমার অনেকে আছেন যারা তাদের সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার, ইমেল আইডি ওপেন করে রাখে। আমি সবসময় বলি ফোন নাম্বার, ইমেল আইডি ওপেন রাখবেন না, ডেট অফ বার্থ ওপেন রাখবেন না। ডেট অফ বার্থ ইজ এ ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। ঠিক। আপনার প্যান আর ডেট অফ বার্থ যদি আমি জানতে পারি, আই ক্যান লগ ইন টু ইয়োর ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট। হ্যাঁ ঠিক, কারণ ওটা আপনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টের বাই ডিফল্ট পাসওয়ার্ড। একদম ঠিক, তাই তো? ঠিক। আমি যদি আপনার প্রথম নামের প্রথম 4টে অক্ষর এবং ইয়ার অফ বার্থ জানতে পারি, এটা অনেক জিনিসেরই, যেমন আধারের পাসওয়ার্ড হচ্ছে বাই ডিফল্ট পাসওয়ার্ড ওটা। হ্যাঁ, তাই না? ঠিক। ফলে যে পাসওয়ার্ডসগুলো খুব কমনলি ইউজড পাসওয়ার্ড, স্পেশালি ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থ, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন। এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই বেটার। অথচ ম্যাক্সিমাম মানুষ এটাই কতটাই, শুধু ম্যাক্সিমাম মানুষ না, মোস্টলি সব মানুষই করে, সব মানুষই এগুলো করছে। মানে আমরা অজান্তেই নিজেদের জন্য ফাঁদ খুলে রেখেছি। হ্যাঁ, এবারে এই ফিশিংটা না দুরকমভাবে হয়। একটা হচ্ছে ফিশার আমার কাছে পৌঁছয়, আপনার কাছে কল আসবে, মেসেজ আসবে, মানে ফিশার আপনার কাছে পৌঁছলো। এবার এমন অনেক সেগমেন্ট আছে যেখানে আমরা ফিশারদের কাছে যাই। কীরকম? একজন আমার কাছে এলেন, তিনি বললেন আমি এটিএম থেকে টাকা তুলতে গেছি, এটিএমের টাকা মানে আমার অ্যাকাউন্টে টাকা ডেবিট হয়ে গেছে, কিন্তু এটিএম থেকে ডিসপেন্সড হয়নি। হ্যাঁ, কমন প্রবলেম। হ্যাঁ, বহু লোকের সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। হ্যাঁ, কিচ্ছু করতে হয় না, ওই স্লিপটাকে নিয়ে জাস্ট 2 দিন ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টে এমনি চলে আসবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, নাথিং। যদি আপনার 2 দিনের মধ্যে না এলো, আপনার ব্যাংকে আপনি একটা নর্মাল সাদা কাগজে চিঠি করে দেবেন, ও দেখবেন 5-10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসে, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। কারণ এটা ব্যাংকের হিসেবের ব্যাপার। অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, হতে বেরোয়নি মানে হচ্ছে তার কিন্তু এটিএম ট্রেতে টাকা মিলবে না, এক্সেস টাকা হবে। ফলে সেখান থেকে আপনি পেয়ে যাবেন হিসেবটা, ব্যাংক পেয়ে যাবে। ব্যাংক দেখবে এটা কখন ট্রানজাকশন আছে, এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার, এই অ্যাকাউন্টে দিয়ে দাও, ঝামেলা চলে গেল। তার মানে এটা নিয়ে কাউকে প্যানিক হওয়ার দরকারই নেই, অথচ প্যানিক হয়, অথচ মানুষ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাকা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্যানিক ক্রিয়েট করে টাকা। আপনার কিছু না, মানে আমি যদি ধরুন কোনো কারণে এই মানি ব্যাগটা রাখলাম, এটা যদি ভুলে বেরিয়ে যাই, ইট উইল ক্রিয়েট আ প্যানিক। আরে মানি ব্যাগটা কোথায় রেখে এসছি, তাই না? টাকা এমনই একটা জিনিস। এবারে ওই ভদ্রলোকের টাকাটা যেইমাত্র ডিসপেন্সড হলো না, উনি কী করলেন, গুগল সার্চ করে একটা কাস্টমার কেয়ার নাম্বার বার করলেন ওই ব্যাংকের। আচ্ছা, অ্যান্ড ইট বিকামস আ মোবাইল নাম্বার। ওই পয়েন্ট অফ টাইমে কারণ মাথায় থাকে না যে একটা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার মোবাইল নাম্বার হতে পারে না। ওকে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওই পয়েন্টে মাথায় থাকে না, মানুষ পারপ্লেক্সড হয়ে যায়। ঠিক। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার সাথে সাইবার ক্রাইম হলে আমি কি করব, আমি তাকে বলবো প্রথম 5 মিনিট কিচ্ছু করবেন না, চুপটি করে বসে থাকবেন, নিজেকে কুল ডাউন করুন। কারণ আপনি যখনই পারপ্লেক্সড হবেন, ইউ উইল এগেন ডু আ মিস্টেক। ঠিক। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে 5 মিনিট চুপটি করে বসে ভাবা যে কী হলো, কেন হলো, এটা জাস্ট একটু আইডেন্টিফাই করে নিয়ে নাও গো ফর দ্য অ্যাকশন। খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আপনি প্রত্যেক কটা জিনিস দেখছেন, প্রতিটা জিনিস কিন্তু আমাদের কোনো না কোনো সাইকোলজির সঙ্গে যুক্ত। ঠিক। যে কারণে সাইবার সাইকোলজি ইজ রাইট নাও ভেরি ইমার্জিং সাবজেক্ট, যেটা নিয়ে খুব কম কাজ হচ্ছে। এবারে যখনই এরকম একটা তার সাথে তিনি একটা মোবাইল নাম্বারে কল করলেন, এবার তারা তো
কল সেন্টারসগুলোতে ওত পেতে বসেই আছে যে আমার কাছে এরকম একটা কল আসবে, এবং তারা গুগলে এরকম পোস্ট ছড়িয়ে রেখে দিয়েছে ওই রবীন্দ্রনাথের গানের মতো, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন এদি ফাঁকি। আচ্ছা, ঠিক ঠিক, আমি ফাঁদটা পাতাই আছে আমার। তাহলে লোকে কি করবে? লোকে ফাঁদে পা দিল, আমি তো বসেই আছি লোকে কখন পা দেবে সেটা ধরবার জন্য। আমাকে কি বললেন, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোন ব্যাংক? আপনার হ্যাঁ হ্যাঁ আমি অমুক ব্যাংকের কাস্টমার কেয়ার কথা বলছি। এটা হয়ে থাকে ঠিক। এবার যখনই এটা হলো তখনই কী করলো, তখন তাকে আবার ওই সেম প্রসেস, তাকে দিয়ে একটা অ্যাপ ডাউনলোড করাবে, তাকে দিয়ে একটা ইউপিআই ট্রানজ্যাকশন করাবে, কিছু একটা করাবে। বা এখন হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং হচ্ছে ভীষণ, তো এই হোয়াটসঅ্যাপ স্ক্রিন মানে একটা জিনিস বলা যে কেউ যদি আপনার কোনো রকম স্ক্রিন শেয়ারিংয়ের অ্যাক্সেস চায়, ডোন্ট গিভ স্ক্রিন শেয়ারিং অ্যাক্সেস। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট থাম্ব রুল। অ্যাক্সেস কাউকে দেবেন না, যত আপনি অ্যাক্সেস দেবেন ইউ আর ভালনারেবল। অ্যাক্সেস দিলেই আপনি কিন্তু শেষ, আর কিছু করা যাবে না। তো এই হচ্ছে আমাদের আশপাশের সিচুয়েশান। মানে যাকে তাকে ধরুন ফোন আসছে যে কোনো কিছু ইয়েতে, ডেস্কটপে এনি ডেস্কের শেয়ার দিয়ে দিচ্ছে, অজস্র আছে, অনেক রকম প্রচুর কিছু আছে এরকম। এবং তারা এত টেকনিক্যালি ব্যাপারটাকে ইউজ করে, যখন অ্যাপ্লিকেশন এপিকে ফাইলটা পাঠাবে দে উইল রিনেম দ্য এপিকে। এবার আপনাকে হয়তো বলা হয়েছে ইলেকট্রিসিটি ডিসকানেকশন, গ্যাস কানেকশনের ডিসকানেকশন, এক্স্যাক্টলি, এটা প্রায়ই আসে, অনেক ক্ষেত্রে আসে। এইগুলোর জন্য যখন আমার ক্ষেত্রে আসছে, এইগুলোর জন্য যখন আপনাকে অ্যাপটা পাঠাবে তখন কি করবে, এমনভাবে অ্যাপটাকে রিনেম করে দেবে আপনার মনে হবে ওটা ওই সিএসসি বা WSEDCL-এরই, ঠিক ওই নাম দিয়েই আপনাকে পাঠাবে। আপনি তখন ওটাকে দেখে নিলেন, হ্যাঁ তাহলে ওই অ্যাপ। হতে পারে যার কাছে এটা এসছে তার হয়তো একদিন আগেই অরিজিনালি সিএসসি থেকে এসছে যে এরকম কোনো মেসেজ আমরা শেয়ার করবেন না, কাউকে কোনো তথ্য দেবেন না, এরকম মেসেজ এসছে, কিন্তু সেটাকে ইগনোর করে গেল। পার্টিকুলার ওই পয়েন্ট অফ টাইমটা, মানে যেটাকে আমরা বলে থাকি ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশান। মানে আমাদের যখন সাইবার সিকিউরিটি ট্রেনিং হয়, আমাদের সাইবার গুরু যে অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশন আমাদের ট্রেনিং হয় ফর কমন পিপল, স্টুডেন্টসদের, ফর অ্যাডভান্স কোর্স, এরকম বিভিন্ন তিনটে সেগমেন্টে আমাদের ট্রেনিং হয়। আমরা একটা জিনিসই শেখাই, আমরা কাউকে রকেট সায়েন্স শেখাই না, সাইবারের এত গণ্ডগোল আমরা শেখাই না, কারণ এত গণ্ডগোল কেউ সাধারণ মানুষ মনে রাখতে পারবে না, সম্ভব না তাদের পক্ষে মনে রাখা। সিম্পলেস্ট পসিবল ওয়েতে মানুষকে সাইবার সাইকোলজিটা শিখিয়ে দাও, এটা হচ্ছে এক। 2 নম্বর, এটা যেইমাত্র শিখিয়ে দেওয়া হবে, যেটা তাহলে এফেক্টটা কী হবে, হোয়াট ইজ দ্য রেজাল্ট্যান্ট এফেক্ট? রেজাল্ট্যান্ট এফেক্ট হচ্ছে আই ক্যান আইডেন্টিফাই অফ মাই সেলফ যে দিস ইজ আ ভালনারেবিলিটি অ্যান্ড দিস ইজ নট। ভেরি গুড পয়েন্ট, খুব ভালো এটা। কারণ আমি যদি কাউকে 1000 রকমের ক্রাইমের প্রকারভেদ শেখাতে যাই, প্রথম কথা তিনি মনে রাখতে পারবেন না, দ্বিতীয় কথা তার প্রয়োজনও নেই এতগুলো শেখবার, কারণ অন্য লোকের সাথে কী ক্রাইম হচ্ছে তিনি জেনে কী করবেন, 2 নম্বর তার মনে প্রশ্ন আসবে। তৃতীয়ত হচ্ছে যে সে বলবে আমি তো সাইবারের ছাত্রই নই, আমি কেন এত কিছু শিখবো। আর চতুর্থ হচ্ছে এই 1000 ক্রাইম ছেড়ে 2 নম্বর যেই ক্রাইমটা হবে সেটা তিনি আইডেন্টিফাই করতে পারবেন না, আবার ফাঁসবেন। তার থেকে বেটার হচ্ছে কি যে আমি প্রকারভেদ না জানিয়ে, প্রকারভেদ তো আমাকে বলতেই হবে, সেটা তো হালকা করে বলতেই হবে, কিন্তু যেটা বলার দরকার, যেটা অ্যাড্রেস করার দরকার অ্যাকচুয়ালি ইন ডিফারেন্ট ফোরাম, সেটা হচ্ছে হোয়াট আর দ্য সাইকোলজিস উইচ আর ইনভলভড ইন সাইবার ক্রাইম। আমাদের গ্রিড ফ্যাক্টর, এই গ্রিড বহু রকমের গ্রিড হয়। কারুর এই যে যারা আজকে ধরুন শেয়ার মার্কেটে নাম করে টাকা খোয়াচ্ছেন, তাদের তো পয়সার গ্রিড, ঠিক, গ্রিড ফর মানি। অনেক মানুষ আছে যাদের কাছে হয়তো JBL-এর হ্যান্ডসেট 100 টাকায় পাবে বলেছে, JBL-এর হেডসেট, ফেসবুকে অ্যাড দেখে ওতে ক্লিক করেছে, তাদের কাছে ওই প্রোডাক্টটা পাওয়ার একটা গ্রিড। অনেকে আছেন হয়তো খুব সুন্দরী মেয়ে একটা প্রপোজাল দিল, তিনি সঙ্গে সঙ্গে ভিডিও কলে জামা কাপড় খুলে বসে গেলেন, তার ওই সম্পর্ক বা সেক্সের একটা গ্রিড, ঠিক, এটা তো তার একটা গ্রিড, ঠিক 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 ঠিক। তাহলে বিভিন্ন ধরনের গ্রিড হয়, কিন্তু এই গ্রিড ফ্যাক্টর আমরা যদি নিজেরা কন্ট্রোল করতে না পারি ইন সোশ্যাল মিডিয়া, তাহলে কিন্তু উই আর ফিনিশড ইন সাইবার ক্রাইম। কেউ আটকাবার নেই, প্রশাসন, ব্যাংক, পুলিশ কিচ্ছু করতে পারবে না, নাথিং। এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, একটা
আমার নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি। আমি এই ফেসবুকের অ্যাড দেখে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। দাম খুব বেশি নয়, ওই 999 টাকা দাম, এবং সেটা সিওডি হবে দেখবেন। হ্যাঁ, সিওডি হবে। এবার যখন আমার কাছে ফোনটা এলো, মানে একটা বড় কোরিয়ার অর্গানাইজেশন, আমি নাম নিচ্ছি না, ফোন করে বললো, আচ্ছা আপনি কি এরকম কোনো অর্ডার দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ। বলছে এর আগে আপনি কি তার কাছ থেকে কোনো কিছু নিয়েছেন? আমি বললাম না, এটাই প্রথম। আপনি কি শিওর যে আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটা আমার কাছে যে বক্সটাতে আছে সেটাতে আছে? বললাম আমি কী করে জানবো? বললাম উনি আমাকে বলছেন তারপরেও কি আপনি নিতে চাইছেন? আপনি যদি বলেন নিতে চাইছেন, আমি আপনার কাছে যাব, আমি টাকা নিয়ে চলে আসবো। আর যদি কোথাও কনফিউশন থাকে আপনি এক্ষুনি বলতে পারেন আপনি ক্যান্সেল, আমি ক্যান্সেল করে দেবো। আমি বললাম আমাকে বাঁচালেন কিন্তু উনি। এটা আমার সাথে আরেকজনের কুরিয়ার ছেলের কথা হচ্ছিল সেদিনকেই। উনি আমাকে বললাম না, তাহলে তো বলছে আপনি কিন্তু আমার সাজেশন আপনি কিন্তু ক্যান্সেল করে দিন। আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে ক্যান্সেল। হতে পারে সেটা আমার কাছে ফ্রড হতে পারতো, টাকাটা খুব বেশি না হলেও একটা তো টাকা, সেটাও তো ফ্রড হতে পারতো। কিন্তু সেই জায়গায় আরেকটা অ্যাসপেক্ট আছে। অ্যাসপেক্টটা হচ্ছে, হ্যাঁ, আপনি হয়তো একটা সুন্দর মোবাইল অর্ডার করেছেন, হ্যাঁ, সিওডি আছে। তাহলে আপনি ভাবলেন যে ঠিক আছে সিওডি আছে যখন আমার চিন্তা নেই, প্রোডাক্ট যদি কোনো কারণে ভুল আসে, আমাকে যদি থার্নিট আসে, তাহলে আমি পয়সা দেবো না। বা আমাকে যদি অন্য প্রোডাক্ট এলো, ভুলভাল এলো বা এলোই না, তাহলে আমার পয়সাটা গেল না। আমরা এটাতে সন্তুষ্ট থাকি, কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা এই অর্ডারটা করবার সময় একটা ফর্ম ফিল আপ করেছি, যে ফর্ম ফিল আপ করবার সময় আমার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ওগুলো সব দিয়েছি, সব দেওয়া হয়েছে। ওই ডেটাটা কিন্তু চলে গেল। মানে ব্যাক অফ দ্য মাইন্ড, সেই জায়গাটাতে একটা বিরাট বড় জায়গা। তার মানে আমরা এটা ভাবি না, ঠিক। মানে এটা এই যে অ্যাপসগুলো বা এই যে অ্যাডসগুলো এটা ফ্লোট করে দেওয়া হলো, একটা সুন্দর অ্যাড দিয়ে এটা ফ্লোট করে দেওয়া হলো। এর পিছনে বেসিক যে, মানে যদি ওটা ফ্রডুলেন্ট অ্যাপ হয়, আমি বলছি না ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে যত অ্যাডস আছে সব ফ্রড, এটা আমি একবারও বলছি না। বহু অ্যাড আছে যেগুলো খুব জাস্টিফাইড অ্যাড এবং আমরা নিজেরাও পারচেস করি, কিন্তু বহু অ্যাড আছে যে অ্যাডগুলো এইভাবে একটু সমস্যা ক্রিয়েট করে, এবং দোজ আর বেসিক্যালি ডেটা মাইনিং অ্যাপস। তারা ডেটাটাকে মাইন করছে সারা ভারতবর্ষে। আপনি চিন্তা করুন না, সারা ভারতবর্ষে একটা অ্যাড ফ্লোট করে আমি যদি সেখান থেকে 5 লক্ষ লোকের নাম একদিনে পাই, 5 লক্ষ লোকের নাম, ফোন নাম্বার, ওটা আমার ডেটাবেস ফর মি। ওই ডেটাবেসটা কিন্তু আমি আরামসে কোনো একটা লোককে বেচে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে কোন অ্যাডটা ফ্রড? কথা হচ্ছে কি জানেন তো, মানে বুঝতে পারবো না, এই কারণেই আমরা সাজেস্ট করি মানে পারচেস ফ্রম আ ট্রাস্টেড অ্যাপ। ওকে, মানে আজকে যে অ্যাপসগুলো খুব ট্রাস্টেড ওয়েবসাইটস বা ট্রাস্টেড অ্যাপস, যারা ট্রাস্টেড এই ই কমার্স সাইটস, আমরা সবসময় সাজেস্ট করি এত কনফিউশনে যাওয়ারই তো দরকার নেই। আপনারা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে পারচেস করুন, যেখানে একটা ডিসপিউট রেজলিউশন সিস্টেম আছে, যেখানে একটা ডিসপিউট রেজলিউশনের জন্য একটা হেল্পলাইন নাম্বার আছে, একটা ইমেল আইডি আছে, দে হ্যাভ গট আ ফিজিক্যাল অ্যাড্রেস সামওয়্যার। আপনি তো এই যে ফ্লোটেড অ্যাপস, যে অ্যাডস যেগুলো আছে, আপনি তো তাদের অফিস কোথায় তাই জানেন না, ঠিক? আপনি জানতেই পারছেন না। একটা কোড নাম্বার, যেটা আপনার ওই অর্ডার আইডি বলে, একটা কোড নাম্বার জেনারেট করবার জন্য একটা ছোট্ট সফটওয়্যার লাগে, ওটা দিয়ে আপনার একটা কোড নাম্বার জেনারেট করে দেওয়া যায়। ইজ ইট সামথিং উইচ ভেরি ট্রাস্টেড? তা তো নয়। তারপর ধরুন আপনি কলকাতায় বসে আছেন, একটা কোম্পানি থেকে আপনি অর্ডার করলেন, যে কোম্পানিটার অ্যাড্রেস হচ্ছে গুড়গাঁও। আপনি কি এখান থেকে প্লেনে করে গুড়গাঁও যাবেন? ওই আপনার একটা ধরুন একটা রুমাল এসছেন, আপনি রুমাল কিনেছেন, বেড়াল এসছেন, তাহলে আপনি তো ওটার জন্য তো যাবেন না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমরা উই আর লুজিং ডেটা, সেকেন্ড উই আর গেটিং রং প্রোডাক্টস। আমরা এই রিস্কটায় যাবো কেন? আমরা ওই গ্রিডটাকে একটু অফ করবো, আমাদের ওই গ্রিড ফ্যাক্টরটাকে। আর আমরা ওই গ্রিড ফ্যাক্টরটা রাখি বলেই কিন্তু এই অ্যাডসগুলো ফ্লোটেড হয়। যদি লোকে সেখান থেকে পারচেস না করে, বা সেখানে যদি তারা যদি দেখে যে আমার সেল কমে যাচ্ছে, দে উইল নট গো ফর দ্যাট, দে উইল নট গো ফর দোজ অ্যাডস। তারা অ্যাড একটা দিতে গেলেও তো তার খরচা আছে, সেটার জন্য তো সেই প্ল্যাটফর্মকে পয়সা দিতে হচ্ছে। তাহলে আমি ওই জায়গাটাকে একটু মেনটেন করব।
এবং এই হানি ট্র্যাপিংয়ে যেটা বললাম সেটা তো এই ধরুন মানে পুলিশ প্রশাসন বলুন বা আর্মি বা অন্যান্য যে উইংসগুলো যেগুলো আমাদের ল এনফোর্সমেন্ট উইং বা প্রোটেক্টিভ উইংস যেগুলো, তাদের কাছে তো ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ হানি ট্র্যাপিং। তো এই হানি ট্র্যাপের কথা বলছি, এই যে বড় বড় ধরুন সেনা বা এই জায়গাটাতে, তারাও কিন্তু হানি ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। ওই যে বললাম আপনার গ্রিড, এবং কোথাও না কোথাও মানে পাচার হয়ে যাচ্ছে। এই গ্রিড ফ্যাক্টরটা আমরা হ্যান্ডেল করতে পারছি না। তো আমরা যখন ওই গ্রিড ফ্যাক্টরটাকে হ্যান্ডেল করতে পারবো, উই ক্যান হ্যান্ডেল দ্য সাইবার ক্রাইমস। খুব কম সংখ্যক আছে যেটা ভয়টাকে কাজে লাগায়, ফার্স্টে গ্রিডটাকে কাজে লাগিয়ে নিয়ে আসবে, তারপরে দে উইল ইউজ দ্য ফিয়ার ফ্যাক্টর। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি আপনার এমন একটা ছবি তুলেছি যেটা কিন্তু ভাইরাল করে দেবো। এই ভয়টা এবার আপনার মনের মধ্যে তৈরি করা শুরু হলো। তাহলে ওই ফিয়ার ফ্যাক্টরটাকে আমি ইউজ করে আপনাকে এক্সটর্ট করার চেষ্টা করব। কারণ আমার কাছে আলটিমেটলি আপনার ওই ছবিটা কোনো ভ্যালু নেই যতক্ষণ পর্যন্ত আপনি আমায় টাকা না দিচ্ছেন। আপনার একটা ছবি নিয়ে আমি করবো কি? ঠিক। হাউ এআই ইজ গেটিং মোর ডেঞ্জারাস ইন দিস, সেটা হচ্ছে ধরুন আজকে আমি একদম মানে খোলাখুলিভাবে বলছি, আজকে ধরুন একজনের ছবি আছে উইথ আ মিনিমাল ড্রেস, একটা পোজে তিনি বসে আছেন উইথ আ মিনিমাল ড্রেস। এখন ড্রেস নিয়ে কাউকে কিছু বলার নেই, সবাই স্বাধীন নাগরিক। ফলে নেক্সট হচ্ছে ওই মানুষটাই একদম ঢাকা পোশাক পরে বসে আছে ইন দ্য সেম পোজ। আমি যদি দুটো ছবিকে সেপারেটলি এআই সফটওয়্যারে ফেলি, দুটো ছবি উইল ক্রিয়েট ডিফারেন্ট রেজাল্টস। আচ্ছা, কীরকম? মানে যেটাকে আমরা বলি ডিপ ফেক বা ডিপ নিউড যে ইয়েগুলো অ্যাপসগুলো আর কি বা অ্যাপ্লিকেশনসগুলো, ইট উইল ক্রিয়েট ডিফারেন্ট রেজাল্টস। কেন? তার কারণ এআই কি দেখে, এআই ইজ বেসিক্যালি আ ডেটা ওরিয়েন্টেড সফটওয়্যার। যে আমার কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যর সাথে আমার যে তথ্যটা ঢুকলো তার সাথে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি একটা রেজাল্ট প্রডিউস করছি, দ্যাট ইজ এআই আর নাথিং এলস। তাহলে আমার কাছে যে হিউজ সেট অফ ডেটাটা রয়েছে, সেই হিউজ সেট অফ ডেটাটা আমার বডি কমপ্লেকশন, আমার বডি স্ট্রাকচার, আমার পশ্চার, এই পুরো জিনিসটাকে ম্যানেজ করে। তাহলে আমি ইফ আই সেট ইন আ মিনিমাল ড্রেস বা ইফ আই পোস্ট আ ফটোগ্রাফ উইথ এ মিনিমাল ড্রেস, তাহলে সে কিন্তু আমার এই বডি যে ক্রাইটেরিয়াগুলোকে বেটার অ্যাসেস করবে, অ্যান্ড ইট উইল ক্রিয়েট সাচ আ রেজাল্ট যেটা কিন্তু খুব ক্লোজ টু দি অ্যাকচুয়াল হবে। আচ্ছা, কারণ বেশ কিছু মাস আগে বিখ্যাত একজন অভিনেত্রীর রেশমি মান্দানা কেস, ভেরি কমন ইয়েকে, মানে যেটা লিফটের ক্ষেত্রে ভিডিওটা, এটা তো ধরুন যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে, একদম হতে পারে, মানে একটা না তা তো নয়, এলাকায় হোক বা যে কোনো পরিচিত অপরিচিত যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। আমি একটা পয়েন্টে আসবো যেটাকে সেক্সটর্শন ক্রাইম এখন যেটা হচ্ছে এবং যেটা কোনো বাড়বে, সেই পয়েন্টে আসছে। এবারে যখন এই যে এইসব ব্যাপারগুলো হচ্ছে, তার মানে কি আমার এআই কে আমি সেই জায়গাটা দিচ্ছি, আই এম প্রোভাইডিং এআই যে তুমি ভাই আমাকে একটা বেটার রেজাল্ট দাও। তাহলে আমার ড্রেসিং সেন্স নিয়ে আমি কিছু বলবো না, নাও দ্যাট ইজ দেয়ার চয়েস যে আমি এআইকে সঠিক জিনিস কমেন্ট করছি কি না, মানে আমি কতটা অ্যাকচুয়াল কমেন্ট দিচ্ছি যেটার থেকে আমাকে অনেক বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাওয়া মানেই কি, আমার মতোই দেখতে আর একটা ছবি তৈরি হলো যেটা দিয়ে আমাকে এক্সটর্ট করা হবে। তাই তো বলা হবে কি যে তুমি আমাকে যদি এই পয়সা না দাও তাহলে তোমার এই ছবিটা দেখো, এই ছবিটা আমি তোমার ভাই বোন বাবা মা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের কাছে পাঠিয়ে দেবো, অথবা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। তাহলে আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গিয়ে আমি তাকে পয়সা দিতে শুরু করলাম। প্রথম কথাই পয়সা দিতে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আমি একবার পয়সা দিয়ে দেওয়া মানে হচ্ছে দ্যাট উইল বি অ্যান এন্ডলেস প্রসেস। আমি একবার পয়সা দিলে আবার সেকেন্ড টাইম চাইবে, থার্ড টাইম চাইবে, ফোর্থ টাইম চাইবে, এন নাম্বার অফ টাইমস চাইতে থাকবে। তাহলে এখানে ফার্স্ট রিয়াকশন হচ্ছে ডোন্ট গিভ মানি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখনই আমার সাথে এরকম ঘটনা ঘটছে বা ঘটার মতো পরিস্থিতি, আই হ্যাভ টু মেক সাম প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডস,
মানে আমাকে কিছু প্রোটেক্টিভ মেজার্স নিতে হবে। কী কী প্রোটেক্টিভ মেজার? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিহেভিয়ারটাকে মডুলেট করতে হবে। কেমন করে? না, আমরা সোশ্যাল মিডিয়া যদি যে কোনো একজনের সোশ্যাল মিডিয়া খুলুন, দেখবেন সেখানে আপনার ফ্রেন্ড লিস্ট ইজ ভিজিবল। নেক্সট হচ্ছে ফ্রেন্ড লিস্ট ইজ ভিজিবল। নেক্সট হচ্ছে তার পরিবারে কতজন আছে সেগুলো ভিজিবল। ইনি আমার মা, ইনি আমার বাবা, এই প্রোফাইলগুলো মার্ক করা রয়েছে। ওকে, তার মানে কি, আই অ্যাম গিভিং, ধরুন আমি ফর অ্যান এক্সাম্পল, আপনার সাথে আগে কোনোদিনও আলাপ হয়নি, আজ এ ফার্স্ট টাইম আমি আপনার একটা ছবি পেলাম, ছবি বানালাম, আপনার একটা ফেসবুকের থেকে ছবি নিলাম, ছবিটা দিয়ে আপনার একটা ছবি বানালাম, বানিয়ে কেনাই মানে আমি আপনাকে এক্সটর্ট করতে পারবো? কারণ আমি তো আপনার কাউকে চিনি না। ঠিক। বা আপনার প্রোফাইলটা ধরুন লকড। এক্সটর্শনটা কখন হয়? যখন আমার পরিচিত লোকের কাছে যাবে বলে আমার কাছে হুমকি এলো, তখন আমি পয়সা দেওয়া শুরু করলাম, তবে তো সেটা এক্সটর্শন হলো। আমরা যদি এক্সটর্ট করবার মতো জায়গাটাকে বন্ধ করে রাখি, তাহলে সে এক্সটর্শনটা করবে কী করে? তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রোফাইলকে লক করে রাখা। ফার্স্ট হচ্ছে, যারা মনে করেন যে প্রোফাইল লক করা অপরাধের, তাদেরকে মনে করতে দিন প্রোফাইল আপনার, জীবন আপনার, ফলে প্রোফাইল লক রাখুন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ভিজিবিলিটি বন্ধ রাখুন। ভিজিবিলিটি মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা দেখতে পায়, সেটাকে পারলে অনলিমি করে দিন। অনলিমি, যদি সম্ভব হয় অনলিমি করে দিন। মানে মিউচুয়াল ফ্রেন্ডের জায়গাটাও অনলিমি। হ্যাঁ, মিউচুয়াল ফ্রেন্ডটা হয়তো দেখতে পাওয়া যাবে, কিন্তু বাকিটা অনলিমি অনলিমি। নেক্সট হচ্ছে আপনার ফ্যামিলি কাউকে ডিসপ্লে করবেন না ইন সোশ্যাল মিডিয়া। আপনারা এটা সবাই জানেন যে জুকারবার্গ সাহেব তার নিজের বাচ্চাদের ছবি কোনোদিনও আজ অব্দি ফেসবুকে দেয়নি। ঠিক। কেন? উই হ্যাভ নেভার আস্কড দিস কোয়েশ্চেনস টু আওয়ারসেলভস। সিকিউরিটি কোয়েশ্চেন। আর আমরা কি করি? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, স্কুলের ড্রেস পরে, স্কুলের নাম কোথায়, দি আইডি কার্ড সেই সমেত আমরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি বা অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি। ভাবছি বিরাট একটা বাঘ মেরে ফেললাম। বা স্কুলের ফাংশন হচ্ছে, সেখানে ছবি তুলে। মানে ইভেন এরকমও সিচুয়েশান, আপনি ধরুন একটা গ্রুপই তুলছেন বা একটা সেলফি তুলছেন, আপনি যদি এরমভাবে তোলেন, ইট ইজ ডেঞ্জারাস। আচ্ছা, কীরকম? ক্লিক লাইক দিস, আপনি এরমভাবে ছবি তুলবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। ও ইয়েস, রাইট। বুঝতে পারছেন? মানে আমাদের লেভেল অফ ভালনারেবিলিটি, আমরা APS ট্রানজাকশন জানি, এই আধার এনেবলড পেমেন্ট সিস্টেম দিয়ে একজনের 10,000 টাকা করে ম্যাক্সিমাম চলে গেছিল একদম। এখন সেগুলো আমার পরিচিত এরকম প্রচুর রিসেন্ট কনভিকশন হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের রিসেন্ট কনভিকশন হয়েছে। ইটস এ ল্যান্ডমার্ক ডিসিশন। APS এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা তো ভালনারেবিলিটি পয়েন্টগুলো নিয়ে ভাবি না। যারা ফ্রড করে তারা ভালনারেবিলিটি পয়েন্টগুলো নিয়ে ভাবে, এটাই হচ্ছে তাদের সাথে আমাদের ডিফারেন্স। দু স্টেপ তারা এগিয়ে থাকে। মানে কি, আমরা ভাবছি না, তারা ভাবছে। বোথ দ্য ফ্যাক্টরস, মানে অল দ্য ফ্যাক্টরস আর প্রেজেন্ট উইথ দেম অ্যান্ড আস অলসো। ঠিক। তারা ভাবছে, আমরা ভাবছি না। কোথা থেকে পেলো না, ইয়ের থেকে, আমাদের গভর্নমেন্টের সাইটে সার্টিফাইড কপি অফ দ্য ডকুমেন্ট ওটা পাওয়া যেত, পয়সা দিলেই ডাউনলোড করা যায়। সেটা ডাউনলোড করা হলো, ডাউনলোড করতে আপনি সেখানে ফিঙ্গারের পাতা পেলেন, দলিলের সাথে ফিঙ্গারপ্রিন্টের পাতা থাকে না, 10 আঙুলের ছাপ, ওখান থেকে আপনার পলিমারের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে বুড়ো আঙুলের ছাপটা তুলে নিলাম। আমি তুলে নিয়ে আমি সেটাকে ইউজ করলাম ফর দি অথেন্টিকেশন। আর আধার নম্বর তো জানা, আধার নম্বর তো এমন কিছু বড় ব্যাপার নয়। আমরা যেখানে যাচ্ছি, একটা হোটেলে গিয়ে যদি চেক ইন করি, সেখানে আমরা আধার নাম্বার দিচ্ছি, সেখানেও আধারটা দিচ্ছি আগে। আমি তো সবসময় সবাইকে সাজেস্ট করব, সেটা হচ্ছে ডোন্ট গিভ ইয়োর আধার আইডেন্টিটি টু এনিওয়্যার এলস, কোনো জায়গায় দেওয়ারই দরকার নেই। আর কোথাও যদি ম্যান্ডেটরি হয়, ধরুন ব্যাংক আপনাকে বলে আধার জমা করতে হবে, আপনি আধার অ্যাপ্লিকেশান থেকে বা UIDAI সাইট থেকে গিয়ে সেখান থেকে আপনি মাস্কড আধার ডাউনলোড করে নিন, ওটাকে বলে মাস্কড আধার।
আপনার টোটাল ডিজিটে সব দেখবেন কাটা থাকবে, লাস্টের 4টে ডিজিট দেখা যাবে। আচ্ছা, এই মাদার থেকে আপনি মাস্ট আধারটা ডাউনলোড করে নিন, ওইটা আপনি সবাইকে দিন, দেন ইউ আর সেফ অ্যান্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল এভরিওয়্যার। আচ্ছা, ওটা অ্যাকসেপ্টেবল এভরিওয়্যার। কেউ যদি বলে যে ওটা আমি নেব না, আপনি তাকে বলবেন আপনি লিখিত দিন যে ওটা আপনি নেবেন না। মানে ওটা কেউ ধরুন হোটেল চেক ইন বা যে কোনো জায়গাতে, সব জায়গাতে অ্যাকসেপ্টেবল অল ওভার ইন্ডিয়া। ওকে, শুধু হোটেল চেক ইন নয়, কোনো সরকারি দপ্তরও যদি চায় আপনি আধার দিতে পারেন, মানে মাস্ট আধার দিতে পারেন, সেখানে আপনি দিতে পারেন। কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি মাস্ট আধার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাইভালজিং দ্য আধার ডেটা ইজ নট ম্যান্ডেটরি। মাস্ট আধার দিয়ে আপনার আইডেন্টিটি প্রুফ করানো যায়। আর আপনার কাছে আধার ছাড়া তো ভোটার আইডি কার্ড আছে। হ্যাঁ, ভোটার আইডি কার্ড আছে। আপনি হোটেলে গেলে ভোটার আইডি কার্ড দিন না। ঠিক, আপনার আধার দেওয়ার দরকার কি? ঠিক। ফলে আপনার ডেটা প্রোটেকশন কিন্তু আপনার হাতে, আপনার ডেটা প্রোটেকশন অ্যাবসলিউটলি আপনার হাতে। আমরা যদি নিজেরা আমাদের নিজেদের ডেটা প্রোটেকশনের ব্যাপারে সচেতন না হই, তাহলে কিন্তু উই ক্যানট হ্যান্ডেল সাইবার ক্রাইমস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, ধরুন আধারের যে লক করা থাকে সেটা কতটা কার্যকরী? মানে যেটা বায়োমেট্রিক লকটা অবশ্যই করা দরকার, প্রোভাইডেড যদি আপনি মানে এখন যেমন APS ট্রানজ্যাকশানগুলো খুব একটা হয় না, কারণ তাদের ওই অপশানটা বন্ধ হয়ে গেছে এখন, সরকার থেকে আর ইয়েটা দেয় না, মানে সার্টিফাইড কপি আর ডাউনলোড করা যায় না। কিন্তু কেউ যদি ধরুন পেলো, ক্রাইমটা করলো, আপনার যদি বায়োমেট্রিক লক করা থাকে সে আপনার পারবে না। তার মানে বায়োমেট্রিক লকটা করাটা খুব, বায়োমেট্রিক লক ইজ ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক লকটা করা সেই পয়েন্ট অফ টাইমে তো ভীষণ দরকার ছিল, এখনও বায়োমেট্রিক লকটা ইম্পর্টেন্ট। এবারে আমি বলবো যে এটা গভর্নমেন্টের পলিসি এরকম নয় কেন যে বায়োমেট্রিকটা অটোমেটিক্যালি লকড হোক। আমাদের দরকার হলে আমরা খুলবো। বায়োমেট্রিক আপনার কাহাতক জীবনে কতবার কাজে লাগে? আমার তো মনে পড়ে না আমি লাস্ট কবে বায়োমেট্রি দিয়েছি কোথায়। তাহলে আমার যদি বায়োমেট্রিটা সেই লেভেলে কাজে না লাগে, হ্যাঁ অনেক সরকারি অফিসে আছে যাদেরকে বায়োমেট্রি দিয়ে ইয়ে করতে হয়, ধরুন রেশন কার্ডের সময়, যেটা রেশন কার্ড। আচ্ছা, রেশন কার্ড হচ্ছে আপনার মাসে একবার। আমার যদি বায়োমেট্রিটা সিস্টেমে বাই ডিফল্টই অফ থাকে তাহলে তো ক্ষতি নেই কিছু। আমি আধার ডাউনলোড করে ওই মাসে একবার রেশন দোকানে যাওয়ার সময় বা গিয়ে বায়োমেট্রি দেওয়ার আগে অন করে নেবো ওটিপি দিয়ে। 10 মিনিটের স্লট থেকে 10 মিনিটের মধ্যে ট্রানজ্যাকশন করলে ওটা 10 মিনিট বাদে আবার অটো লক হয়ে যাবে। তাহলে আমার তো এগুলো তো সরকারি পদ্ধতিতে হওয়া উচিত, যে আমার বায়োমেট্রিটা বাই ডিফল্ট যেমন অন আছে সেরকম আমার উচিত হচ্ছে বাই ডিফল্ট অফ থাকবে। ইট ইজ আওয়ার চয়েস যে আমরা সেটা খুলব, এটা সরকারের করা উচিত। আমি সেদিনকে একটা সরকারি ব্যাংকে দেখি অ্যাপে দেখাচ্ছে কি যে ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স 5,000 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশনের জন্য ওটিপি লাগবে না। আর হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি যে আমার 5,000 টাকা নিয়ে ভাই তুমি ছিনিমিনি খেলো? ট্রু, আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার 5,000 টাকা নিয়ে এরকম করো। তাহলে এগুলো অদ্ভুত একটা কেন করে আমি জানি না, মানে দে হ্যাভ গট দেয়ার ওন সিকিউরিটি সিস্টেম। এবং দেখছি এত পরিমাণ সাইবার ক্রাইমস এবং এত পরিমাণ ফাইন্যান্সিয়াল ফ্রড হচ্ছে, তারপরে এই বোকা কাজগুলো সরকারি বা এমন অনেক মানুষ আছে যার কাছে 5,000 টাকাটা অনেক টাকা, সারা মাসের রোজগার, তার সারা মাসের রোজগার 5,000 টাকা, সেখানে 5,000 টাকা সে এমনি দেওয়ার জন্য রাজি ব্যাংক। কেন না? ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স। আমার এত কনভিনিয়েন্সের কী দরকার? যেমন এখানে আমি আপনাকে বলি, যখন কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যখনই আসে, অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি, অ্যাপসে যখন ঢোকা হয় তখন আপনার অপশান থাকে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করবেন কি না, ডোমেস্টিক করবেন কি না। সেখানে একটা ইয়ে থাকে যে ওই ওয়াইফাই দিয়ে আপনি কত টাকার উইদাউট ইয়েতে আপনি লিমিট ফিক্স করা যায়। ওটাকে যদি কেউ অফ করে দেয় তাহলে কিন্তু অনেকটা কিন্তু সেই জায়গাটা কিন্তু বাঁচতে পারবে। যেরকম আমাদের ওয়াইফাইয়ের ক্ষেত্রে কি হয়, যেরকম ওয়াইফাই দিয়ে তো হচ্ছেই, প্লাস আরেকটা যে RF স্ক্যানার, মানে আমার কাছে যদি RF স্ক্যানার থাকে, এখানে প্রেজেন্ট যতজন ব্যক্তি আছে আমি সবার কার্ডের ইনফরমেশন পেয়ে যাবো আমার কাছে। আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার বলে। ওকে, দেখবেন RF প্রোটেক্টর ওয়ালেট পাওয়া যায়, প্রচুর দাম সেগুলোর। RF প্রোটেক্টর ওয়ালেট সাধারণ মানুষের তো সেটা সাধারণ মানুষের সম্ভবই না। তাহলে সাধারণ মানুষের জন্য টোটকা একটা বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার রান্নাঘরে ফয়েল আছে,
হ্যাঁ অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম ওর ফয়েল মধ্যে মুড়িয়ে রেখে দিন। ওকে, আচ্ছা, তাহলে আপনার ভেরি গুড পয়েন্ট। তাহলে মানে কার্ডটাকে সব ওই ফয়েলের মধ্যে জাস্ট ভাঁজ করে এবার কার্ডটা আপনি মানি ব্যাগে রাখুন, মানি ব্যাগে রেখে দিন, তাহলে ওটাই আপনার আরএফ স্ক্যানারের কাজ করবে, আরএফ প্রোটেক্টরের কাজ করবে। ভেরি গুড পয়েন্ট। তাহলে এইভাবে একদম সহজ মানে আমি বললাম না যে সাইবার সিকিউরিটি ইজ নট আ রকেট সায়েন্স, সাইবার সিকিউরিটি ইজ বেসিক্যালি আ বিহেভিয়ারাল সায়েন্স। রাইট। এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হচ্ছে অন দ্য ইউজার বিহেভিয়ার। ইউজার বিহেভিয়ার ছাড়া সাইবার ক্রাইম হবে না।